তো ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যেটা ডিসকাস করবো সেটা কালকে মানে আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম যে রিপ্রোডাক্টিভ হেলথ, তার যে পার্ট 2টা ছিল, 8টা কোশ্চেন ওখানে ডেসক্রাইব করে দিয়েছিলাম, পুরো ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে যে পার্টটা আছে ওটার জন্য আমি বলছি যে কোশ্চেন নাম্বার 9 যেটা আছে জন্ম নিয়ন্ত্রণ, যে কি কি রোগ হয়। আমরা জানি যে বিভিন্ন ধরনের রোগ হয়, আমাদের HIV হয়, আমাদের হেপাটাইটিস বি হয়, ক্লেমাইডিয়াসিস, ট্রাইকোনামিসিস, এগুলো সব হয়, গনোরিয়া হয়, সিফিলিস হয়। এত যে রোগ ছিল সেই রোগগুলোকে এবার প্রতিকার, দমন প্রতিরোধ সব পদ্ধতি পড়ে দিয়েছি, কিন্তু ওগুলো পড়ে কি আর লাভটা কি হবে? আমাদের প্রথম জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে ওগুলোকে ঠিকঠাক করতে হবে। মানে যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মানে কি যে এত একটা যদি আমাদের দেশে জনসংখ্যা এরকম প্রচুর আছে, তো এইসব জনসংখ্যাকে কমানোর জন্য অথবা একটা দেশেরও একটা জিডিপির ব্যাপার আছে, ইনকামের একটা ব্যাপার আছে, থাকার জায়গাটাকে ওগুলোর ব্যাপারে, তো সরকার বিভিন্ন ধরনের চেষ্টা করছে যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কি কি পদ্ধতি আছে আর মানুষের একটা স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখে। 8টা 10টা আগে বাচ্চা হতো, এখন তো এরকম পসিবল না। তো এইগুলোকে মাথায় রেখে জন্ম নিয়ন্ত্রণের কিছুগুলো পদ্ধতি তৈরি করা হয়েছে। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি মেনলি দুটো, একটা স্পেসিং পদ্ধতি আছে আর একটা হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি আছে। ওকে, স্পেসিং পদ্ধতি আর সার্জিক্যাল পদ্ধতি। স্পেসিং পদ্ধতির মধ্যে প্রাকৃতিক পদ্ধতি, বাধাদায়ক পদ্ধতি, রাসায়নিক, ইন্ট্রাইউটেরাইন, হরমোনাল পদ্ধতি পড়ে, আর সার্জিক্যালের মধ্যে টিউবেক্টমি, ভাসেক্টমি পড়ে। আমি এক একটা ডেসক্রাইব করব, এত ইজিতে বুঝিয়ে দিব, তোমরা জাস্ট মন দিয়ে শুনলে তোমাদের নাম্বার কমপ্লিট। ওকে, তাহলে দেখো প্রথম স্পেসিং পদ্ধতি। স্পেসের মানে কি? গ্যাপ। সে বলছে যদি আমরা এমন একটা পদ্ধতি করি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মানে কি 1 বছরে একটা বাচ্চা, 1 বছরে একটা বাচ্চা, এরকম না করে যদি আমরা মাঝখানে একটা গ্যাপ তৈরি করে দিই না, তাহলে অনেকটা শারীরিক দিক থেকে সে সুস্থ থাকবে। ওকে, শিশুদের যে জন্মের মধ্যে একটা গ্যাপ, তার জন্য 5 ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, তারপরে পদ্ধতি বাধাদায়ক, তারপরে রাসায়নিক, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, হরমোনাল পদ্ধতি। 5টা পদ্ধতি আছে। যে স্পেস, এখানে বলছে না যে তোমরা বাচ্চা জন্ম দাও না, বলছে তোমরা একটা গ্যাপ রাখো। ওকে, মহিলাদের শারীরিক সুস্থের জন্য, একটা পুরুষেরও মোটামুটি স্বাভাবিক জীবনযাপনের জন্য। প্রথম যে প্রাকৃতিক পদ্ধতি আছে ওটা 3 রকমের আছে, মানে ন্যাচারালি তোমরা কিভাবে গ্যাপ তৈরি করতে পারবো দুটো বাচ্চার মধ্যে। তাহলে প্রথম হচ্ছে নিরাপদ সময়, সেফ পিরিয়ড। এর মানে কি যে বলছে নরমালি যে একটা মহিলার যে রজচক্রের যে 13 থেকে 18 দিন পর্যন্ত যে সময়টা আছে, সেখানে যে কোনো দিন ডিম্বাণু নিঃসরণ, ওভুলেশন হতে পারে। সেই সময়টা বাদ দিয়ে তোমরা যদি সেক্স করো তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এটা একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি আছে তুলে নেওয়া পদ্ধতি। বলছে সেক্সের সময় যখনই তোমার মনে হবে যে বীর্যপাত হতে পারে, সেই সময় যদি পেনিসটাকে ওখান থেকে বের করে নাও, তাহলে এটা অবশ্যই এখানে লিখেছে আবার যে ওটা অবশ্যই এটা পসিবল না, তবুও এটা একটা পদ্ধতি। ওকে, তারপরে কি আছে যে দুগ্ধ ক্ষরণকালী ঋতু না হওয়া। বলছে যদি কোনো বাচ্চা হয়েছে, সেই বাচ্চার মধ্যে কি হচ্ছে যে বাচ্চাটা যখন 3-4 মাসে থাকবে, তখন কি হবে যে মায়ের বুক থেকে সে দুধ খায়, তার জন্য সেই সময় মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে, সেই সময় ফিজিক্যাল রিলেশনশিপ বানালে বা সেক্স করলে সে সময় কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা কোনো থাকে না। তারপরে আছে, এটা তো হয়ে গেল যে ন্যাচারালি 3টা পদ্ধতি যেটা ভগবানের সৃষ্টি। তারপরে হচ্ছে বাধাদায়ক পদ্ধতি। আর্টিফিশিয়াল কি কি পদ্ধতি আছে? বাধাদায়ক মানে যে আমরা কি করব যে পুরুষের বীর্যটা ভেজাইনাতে এন্টার না করে, ওকে, ওর জন্য কি কি পদ্ধতি আছে? অথবা ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন না হয়, ফার্টিলাইজেশন না হয়, তার জন্য প্রথম যে আছে এগুলোকে বলে বেরিয়ার মেথড। প্রথম যে পদ্ধতি আছে কন্ডম বা নিরোধ। ওকে, কন্ডম ইউজ করে, যে কন্ডমের ব্যাপারে আইডিয়া আছে। ওকে, পরীক্ষা আসবে না যে কন্ডম কাকে বলে, এরকম কোনো কোশ্চেন আসবে না। তারপরে হচ্ছে যে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা এটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা জনির মধ্যে এন্টার করিয়ে দেওয়া হয়। ওকে, যাতে জনির মধ্যে আটকে দেওয়া হয়, যাতে স্পার্মটা ভিতরে ঢুকতে না পারে। তারপর হচ্ছে ফ্লেম শিল্ড, এটাকে বলে স্ত্রী লোকেদের কন্ডম। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, স্ত্রী লোকেদের কন্ডম কাকে বলে? ফ্লেম শিল্ডকে। ওকে, এটা হচ্ছে জনির ভিতরে, এটা ছোট থাকে, মানে এটা একটা কন্ডমের সাইজে থাকে, ছোট আর বড় দুদিকে ওর মুখটা থাকে, ছোটটা জনির ভিতরে এন্টার করা হয়, বাইরেটা বড়টা বাইরে থেকে ঢোকা থাকে, আটকে থাকে। ওকে, এটাও একটা কিন্তু বীর্য আর এসটিডি মানে রোগ আর বীর্য দুটোকেই সে প্রতিরোধ করতে পারে। তারপরে আছে সার্ভাইভাল ক্যাপ, এটা জরায়ুর সার্ভিসে লাগিয়ে দেওয়া হয়, জরায়ুর সার্ভিসে লাগিয়ে দিলে সে স্পার্ম যেতে পারবে না। ভোল্ট ক্যাপও আছে, এটা একটা ধাতুর রবার বা ধাতু তৈরি হয়, এটাও সার্ভিসের মুখে আটকে দিলে সেখানে কি হবে যে এতে ভেজাইনার মধ্য দিয়ে যে স্পার্মটা যাবে সেটা আটকে যাবে, ভিতরে যেতে পারবে না। এটা হচ্ছে কি তোমরা চেষ্টা করছো বাধাদায়ক পদ্ধতি। তারপর যে পদ্ধতি আছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতির মধ্যে কি কি পড়ে? যে কেমিক্যাল মেথড। প্রথম কথা হচ্ছে যে মেডিসিন হতে পারে, ইনজেকশন হতে পারে, ক্রিম হতে পারে, এগুলো বলে রাসায়নিক পদ্ধতি। ওকে, 4 নম্বর যে পদ্ধতি, এর জন্য ইম্পর্টেন্ট আছে ফর্মটা বা একটা ননক্সিনল 9 আছে, এটা স্পারমাটিড হিসেবে কাজ করে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা অনেকবার এসেছে এই প্রশ্নটা। তারপরে যে পরের যে প্রশ্নটা আছে যে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন ডিভাইস মানে আইইউডি, এটা একটা ধাতুর তৈরি, কপারটির মতো। এটা ভেজাইনার ভিতরে এটা জড়িত প্রতিস্থাপন করে দিলে ওখান থেকে যে ধাতুটা নির্গত হবে সেটা স্পার্মকে মেরে দিবে বা স্পার্মটাকে নষ্ট করে দিবে।
লাস্ট হচ্ছে হরমোনাল পদ্ধতি। হরমোনাল পদ্ধতির মধ্যে প্রথম হচ্ছে ট্যাবলেট, মৌখিক গর্ভনিরোধক পদ্ধতি। যেমন ট্যাবলেট, এটা 21 দিনের কোর্স হয়। ওকে, এবার প্রতিদিন একটা করে খেয়ে যেতে হবে 25 দিন। ঋতুস্রাবে 5 দিন পর থেকেই 25 দিন এটা কিন্তু খেয়ে যেতে হবে। কোনোদিন যদি খেতে ভুলে যায়, পরের দিন 2টা ট্যাবলেট একসাথে খেতে হয়। ইনজেকশনের মাধ্যমে গর্ভরোধ করা হয়। এতে 2 ধরনের প্রজেস্টিন প্রস্তুত তৈরি করে, যেমন ডিপিএমএ একটা, ডিএমপি একটা আছে, আর হচ্ছে এনইটি নেটেল। তারপর হচ্ছে এমার্জেন্সি গর্ভনিরোধ, এটা একটা পদ্ধতি হতে পারে যে হরমোনাল পদ্ধতির মধ্যে। বলছে যদি কোনো কারণে প্রেগন্যান্সি থেকে এলো, তাহলে কিছু মেডিসিন এরকম আছে, ওগুলো খেলে কিন্তু গর্ভপাত ঘটানো যায়। তো এই ছিল তোমাকে টোটাল পদ্ধতি, কিভাবে তুমি প্রাকৃতিক পদ্ধতিতে মানে স্পেসিং মেথডে কিভাবে গ্যাপ তৈরি করতে পারবে। তারপরে হচ্ছে যে সার্জিক্যাল পদ্ধতি, মানে যদি সে চায় যে কোনোদিন ওর বাচ্চা না হোক, তাহলে সে সার্জারি করবে। সার্জারির মধ্যে দুটো আছে, একটা ভাসেক্টমি, একটা টিউবেক্টমি। পরের যে কোশ্চেনটা আছে ভাসেক্টমি আর টিউবেক্টমি পার্থক্য, ওটাই করলে তোমরা কিন্তু সার্জিক্যাল পদ্ধতি হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাসেক্টমি মানে পুরুষদের যে ভাস ডিফারেন্স ওটাকে কেটে বেঁধে দেওয়া হবে, আর টিউবেক্টমি মানে হচ্ছে স্ত্রী লোকের যে হচ্ছে ওই যে স্ত্রী লোকেদের ফেলোপিয়ান নালীর অংশ কেটে বেঁধে দিই। এবার হচ্ছে ভাসেক্টমি পুরুষদের স্থায়ী বন্ধকরণ, মানে তার কোনোদিন আর স্পার্ম আসবে না। আর হচ্ছে টিউবেক্টমি মানে এর ফেলোপিয়ান টিউব কেটে বেঁধে দিয়েছে, মানে কি আর যাবে না, স্পার্ম ভিতরে গেলেও সে আর যেতে পারবে না, ফার্টিলাইজেশন হবে না। আর এখানে ভাস ডিফারেন্সে কেটে বাদ দেওয়া হয় ভাসেক্টমিতে, আর টিউবেক্টমিতে কি হয় ফেলোপিয়ান নালীর অংশ কেটে বাদ দেওয়া হয়। আর ভাসেক্টমিতে কি হয় স্পার্ম মানে যে শুক্রাণু যাওয়ার পথকে আটকে দেওয়া হয়, টিউবেক্টমিতে ডিম্বাণুর পথকে অবরুদ্ধ রোধ করে দেওয়া হয়। তো এই 3টা পার্থক্য বলে হয়ে যাবে একটা পুরুষদের ক্ষেত্রে, একটা স্ত্রীদের। ইম্পর্টেন্ট কোশ্চেন, 1000বার এসেছে এই প্রশ্ন। আচ্ছা, পরে যে প্রশ্ন আছে, এবার যদি কোনো কারণে প্রেগন্যান্ট থেকে গেলো, সে চাইছে গর্ভপাত, মানে বাচ্চাটাকে নষ্ট করতে, অ্যাবর্শন করতে, তার ক্ষেত্রে অসুবিধাটা কি আছে? এমটিপির যে অসুবিধা ওটা পরীক্ষা আসে। প্রথম অসুবিধা হচ্ছে যে একে আইন মেনে অনেকে গর্ভপাত করে না। যদি দেখে যে কন্যা সন্তান আছে না, তাহলে অনেকের বাড়িতে এখনো এরকম আছে যে মেয়ে আছে, বাচ্চাটাকে নষ্ট করে দাও। তারপরে হচ্ছে যদি এটা হচ্ছে মেন। আর তারপর হচ্ছে অনেক ধর্মীয় ভাবাবেগ নৈতিকতা এমটিপি কে সমর্থন করে না, এর অনেক অসুবিধা আছে। ওকে, তো এমটিপির অসুবিধাগুলো এগুলো। তারপর হচ্ছে এমটিপির তাৎপর্য কি, যদি প্রয়োজন ছাড়া হঠাৎ কোনো কারণে মিস্টেকে যদি কোনো প্রেগন্যান্সি থেকে গেল, ওকে, তখন কি হবে যে এমটিপির কিন্তু গুরুত্ব অনেকই আছে। তখন মোটামুটি ওর জীবনটা বাঁচানোর জন্য বাচ্চাটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, পরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা ওইরকম ভাসেক্টমি টিউবেক্টমির একটা খুবই ভালো প্রশ্ন। যতবারই কোশ্চেন এসছে, এই আগের বছরও এই কোশ্চেনটা এসছে, অ্যামনিওসিন্টোসিস কি, এর তাৎপর্য কি? অ্যামনিওসিন্টোসিস মানে কোনো বাচ্চা মায়ের পেটে থাকলো, সে যে অংশে বাচ্চা থাকবে তার যে চারদিকে লিকুইডকে বলে অ্যামনিওটিক ফ্লুইড, ওইখান থেকে ওই ফ্লুইডটাকে নিয়ে টেস্ট করলে ওটাকে বলা হচ্ছে অ্যামনিওসিন্টোসিস। ওকে, ওতে কি হয়, বাচ্চার কি রোগ আছে কি না আছে ওগুলো জানা যায়। এর তাৎপর্য কি? এমনিওসিন তাৎপর্য হচ্ছে যে বাচ্চার ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে, বাচ্চা কি স্বাভাবিক মানুষ না বাচ্চা কোনো অস্বাভাবিক জন্ম হয়েছে, ওগুলো জানা যায়। আচ্ছা, তারপরে বাচ্চাকে কোনো রোগ আছে, বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা, সবকিছু জানা যায়। কিন্তু প্রবলেম এটাই যে এইটা টেস্ট করে বাচ্চা ছেলে আছে কি মেয়ে আছে ওটাও দেখে নেওয়া হয়। এবার এগুলো এটা দণ্ডনীয় অপরাধ, এটা করতে নেই। যদি কারা করে তাহলে অবশ্যই তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে, তাকে 7 বছরের কারাদণ্ড হয়ে যাবে। ওকে, তো এগুলো থেকে সাবধান। পরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা আছে যে বন্ধাত্বর কারণ দেখো। বন্ধাত্ব মানে সে হতে পারে কোনোদিন সে বাবা হতে পারবে না, অথবা হতে পারে কোনোদিন সে মা হতে পারবে না। এইসব কারণটা কি আছে, ইনফার্টাইলের কারণটা কি? পুরুষদের ক্ষেত্রে অনেক অসুবিধা আছে, মহিলাদের ক্ষেত্রে অনেক অসুবিধা আছে। তোমাদের অত পড়ার দরকার নেই, কিছু করে পড়বে তোমরা। আমি পুরো 16টা 17টা করে পয়েন্ট দিয়েছি, তোমরা এবার এখান থেকে পড়তে পারো। প্রথম, পুরুষদের ক্ষেত্রে কি কারণে বাচ্চা হতে পারে না একজন পুরুষের, যে নিশ্চয়ই ওর স্পার্মের প্রবলেম আছে। তো যেটা আছে প্রথম, যে পুরুষদের ক্ষেত্রে কি হবে, যে শুক্রাশয় উদর গহ্বর থেকে, 1 মিনিট তোমরা দাঁড়াও। তো ঠিক আছে, দেখো পুরুষদের ক্ষেত্রে প্রবলেমটা কি হয়। পুরুষদের হতে পারে যে স্পার্ম ঠিকঠাক নেই, ওর জন্য তো বাচ্চা নাও হতে পারে। তো প্রথম হচ্ছে যে শুক্রাশয়, ওর যে শুক্রাশয় আছে যেটা স্পার্ম প্রডিউস করে, সেটা উদর গহ্বর থেকে নেমে আসেনি, এটা একটা কারণ। 2 নম্বর হতে পারে শুক্রনালী যে আছে, যার মাধ্যমে স্পার্ম যায়, সেই নালীর পথের মধ্যে কোনো বাধা আসছে। হতে পারে 3 নম্বর যে শুক্রাণুর যে মধ্যে পাওয়ার নেই, সে যেতে পারছে না, হেঁটে মানে ওই যে লেজটা আছে যার মাধ্যমে সেই স্পিড বাড়ায়, সেই তার স্পিড বাড়ছে না। তারপরে বীজে যে ওই যে স্পার্মটা আছে, ওই স্পার্ম যে সিমেন্টটা আছে, ওর মধ্যে স্পার্মের সংখ্যা কম, এটাও হতে পারে। এছাড়াও মদ্যপানের ফলে, অতিরিক্ত মদ খাওয়ার ফলে ওর স্পার্মের ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, তাহলে এগুলো থেকে সাবধান। ওকে, তারপরে কি হচ্ছে যে কোনো ওকে শারীরিকভাবে কোনো ত্রুটি আছে, কোনো হরমোনের গনাডোট্রোফিন হরমোনের স্বল্পতা আছে। তারপরে হচ্ছে যে ভাসেক্টমি, যদি ওকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, টিউবেক্টমি ভাসেক্টমি যেটা ছিল সার্জিক্যাল করে হয়েছে, তাহলে তো বাচ্চাই হবে না। তো এটা পুরুষদের ক্ষেত্রে প্রবলেম। এবার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কি প্রবলেম হয়, মহিলাদের ক্ষেত্রে ওভিউলেশন সঠিক সময় না হচ্ছে না, কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি আর প্রজেস্টেরন ক্ষরণ না হওয়া, গ্রাফিয়ান ফলিকল থেকে যে ওভামটা রিলিজ হয় সেটা রিলিজ হচ্ছে না। ওকে, তারপর হচ্ছে ওই যে ওভাম যাওয়ার ফ্যালোপিয়ান টিউবের ক্ষেত্রে প্রবলেম, অথবা যে আগেই গর্ভপাত করে নেওয়া হয়েছে, তারপরে টিউবেক্টমি তো আছে। তো এইসব অনেক কারণ আছে একটা পুরুষ আর একটা মহিলা কেন সে
ফার্টাইল হতে পারে না, কেন? সে বন্ধাত্ম। ওকে, ওগুলোর জন্য প্রপার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সব কনসাল্ট করতে হবে। পরে একটা ভালো প্রশ্ন, জিআইএফটি আর জেডআইএফটি টা কি? জিআইএফটি পুরো নাম হচ্ছে গেমেট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার, আর জেডআইএফটির পুরো নাম হচ্ছে জাইগোট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার। জিফটের কাজ কি? যে আমাদের যে জিফটা কি ওটা দেখো, যদি টিকা আছে তাহলে আমার সামনে সাইডে তোমরা দেখতে পাচ্ছ, মন দিয়ে দেখো। বলছে লেপ্রোস্কোপির সাহায্যে অসংখ্য শুক্রাণুকে নেওয়া হয় আর দুটি অনিষিক্ত ডিম্বাণু, মানে যে ডিম্বাণু ফার্টিলাইজ হয়নি ওকে নেওয়া হয়। তারপর ফেলোপিয়ান নালীতে প্রতিস্থাপন করা হয়। ফেলোপিয়ান নালীর মধ্যে শুক্রাণু আর ডিম্বাণুকে নিষিক্ত করে, ওকে, একে বলে ইনভিভো নিষেক, মানে এটা হচ্ছে একটা বডির ভিতরেই যে ফেলোপিয়ান টিউবেই ফার্টিলাইজ করা হচ্ছে, এটা ইনভিভো নিষেক বলে। এই পদ্ধতিতে প্রথম কি করা হয় যে স্ত্রীলোকের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নেওয়া হয়, এরপর শুক্রাণুকে ডিম্বাণুর সাথে ফেলোপিয়ান নালীতে পুনরায় প্রতিস্থাপন করা হয়। ডিম্বাণু উৎপাদন ত্বরান্বিত করার জন্য ওষুধ প্রয়োগ করা হয়, ওকে। আর হচ্ছে ফলিকল হরমোনের ইনজেকশন দেওয়া, যাতে ওই যে মহিলাটা কি করে যে ওভিউলেশন ওর ঘটে যায়, যাতে ডিম্বাণুটা বেরিয়ে যায়। এটা প্রথম আবিষ্কার করেছে, ওকে, রিকার্ডো আস, ওকে, এটা জানা দরকার নেই। আর জেডআইএফটি টা কি? জাইগোট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার। এটা 1986 সালে বিজ্ঞানী হচ্ছে ডেভরয় জীব পদ্ধতি আবিষ্কার করেন। এক্ষেত্রে দেহের বাইরে নিষেক ঘটে নয়, ওটার ক্ষেত্রে জিআইএফটি জিফটের ক্ষেত্রে কি হচ্ছিল, জিপ বা গিফট যা বলতে পারো, ওর ক্ষেত্রে কি হচ্ছিল যে বডির থেকে তোমার শুক্রাণু ডিম্বাণু দুটা নিয়ে ফেলোপিয়ান নালীতে ভিতরের মধ্যে ফার্টিলাইজ হয়েছে, আর এখানে বলছে বাইরে ফার্টিলাইজ করা হয়। তারপরে লেপ্রোস্কোপির সাহায্যে ফেলোপিয়ান নালীতে বাইরে ফার্টিলাইজ করে ভিতরে ঢোকানো হয়, আর গিফটের ক্ষেত্রে কি হচ্ছে ভিতরেই ফার্টিলাইজ করানো হয়। তারপরে একটা ভালো কোশ্চেন আছে, টেস্ট টিউব বেবি নাম শুনেছো? ওকে, আমার একজন টিচার ছিল, ওরও এরকম টেস্ট টিউব বেবি ছিল। ওকে, তো টেস্ট টিউব বেবিটা ওটা যদি ইনফার্টিলিটির একটা কিন্তু ভালো একটা পদ্ধতি, যে কিভাবে বাচ্চারা নিতে পারে, তার জন্য টেস্ট টিউব বেবি আছে। ইনভিট্রো নিষেকের সাহায্যে ডিম্বাণু বা জাইগোট থেকে প্রাথমিক ভ্রূণ মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। মহিলাটি গর্ভধারণের মাধ্যমে যে শিশু জন্ম দেয় তাকে টেস্ট টিউব বেবি বলে। বাইরে থেকে স্পার্ম নেওয়া হলো, মহিলাটার ডিম্বাণু নেওয়া হলো, টেস্ট টিউবের মাধ্যমে মানে ফার্টিলাইজ করানো হলো, বাইরে ফার্টিলাইজ করে এখানে মরুলা গেস্টুলা এরকম হবে, তারপরে এন্টার করতে হবে যখন সেটা 8 থেকে 16টা কোষ হয়ে যাবে, মরুলা স্টেজ সাপোজ, ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, কোথায়? জরায়ুতে রোপণ করে দেওয়া হয়। তারপরে এরও 100% শিওর নেই যে সেটা 100% হবে কিনা, সেটা নাও হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ওকে, ভ্রূণটা। তারপরে ভালো প্রশ্ন আছে যে আইভিএফ এর গুরুত্ব কি? যে ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা টেস্ট টিউব বেবির গুরুত্বটা কি? প্রথম কথা হচ্ছে যে যারা নিঃসন্তান আছে তারা সন্তান নিতে পারবে, ওকে। তারপরে কি হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করা হয়, আর এটা একটা মানে ব্যয়বহুল পদ্ধতি, এটা সবাই এটাকে এই পদ্ধতিকে কাজে লাগাতে পারে না, কারণ এটা অনেক খরচ হয়, ওকে। আর অনেক ক্ষেত্রে এটা নষ্ট হতে পারে। এগুলো ছিল আইভিএফ এর গুরুত্ব। তারপরে লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন, ওকে, ইম্পর্টেন্ট না তবুও পড়ে নাও। স্পার্ম ব্যাংকটা কি? স্পার্ম ব্যাংক মানে একজন ফার্টাইল ম্যান আছে, তার স্পার্মের মধ্যে পাওয়ার আছে, স্পার্মের মধ্যে স্টেবিলিটি আছে, সেই স্পার্মকে সংরক্ষণ করে নেওয়ার পদ্ধতিকে বলা হয় স্পার্ম ব্যাংক, ওকে, শুক্রাণু ব্যাংক। তো এই ছিল তোমাদের যে টপিকটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা জাস্ট একটু সাপোর্ট করে দাও, আর আমার কিছু দরকার নেই, ওকে। তোমরা পিডিএফ চাইলে তোমরা মেসেজ করতে পারবো, আর এখন তোমাদের তো পড়িয়েছো, ওটা মন দিয়ে শোনো, ঠিক আছে? ভালো থেকো, গুড।